আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। অর্থবিল, সংবিধান সংশোধন ও আস্থা ভোট, এই তিনটি বিষয় বাদে সংসদে দলের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে, এ ব্যাপারে একমত বেশিরভাগ রাজনৈতিক নেতারা। ঐকমত্য কমিশনের সাথে সংলাপে শর্ত সাপেক্ষে সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিলের পক্ষে একমত হয় প্রায় সবকটি দল। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে হবে জুলাই সনদ। জাতীয় ঐক্যের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বিষয়ভিত্তিক এই আলোচনা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেয় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি। বৈঠকে সংবিধানের 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধি নিয়ে আলোচনা হয়। সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে বিএনপি। এছাড়া অর্থ বিল, সংবিধান সংশোধন ও আস্থা ভোট, এই তিনটি বিষয় বাদে সংসদে দলের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে, এ ব্যাপারে একমত হওয়ার কথা জানান রাজনৈতিক নেতারা। 70 অনুচ্ছেদে আমরা বলেছি যে অর্থ বিল, নো কনফিডেন্স এবং সংবিধান চেঞ্জ, এই তিনটা বিষয় ছাড়া আর সকল বিষয়ে একজন পার্লামেন্ট মেম্বার তার দলের বিপরীতে চাইলে ওপিনিয়ন দিতে পারবেন। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধনী সংক্রান্ত এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত আছে, সেই বিষয়গুলো বাদে অন্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নিজের দলের বিরুদ্ধেও। যখন জাতীয় নিরাপত্তার ইস্যু আসবে, আমরা মনে করি যে তখন সরকারি দল, বিরোধী দল বা অন্য এরকম কোনো দল নয়, বরং জাতীয় নিরাপত্তা ইস্যুতে এমনিতেই সকল রাজনৈতিক ক্রিয়াশীল যারা দল রয়েছে তারা ঐক্যবদ্ধ অবস্থানে থাকবে। বাংলাদেশ খেলাফত জামাত সহ বেশ কয়েকটি দল নারী আসন বাড়ানোর প্রশ্নে ভিন্ন মত দেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আমরা 400 আসন নির্বাচন চেয়েছি, 100 সংরক্ষিত মহিলা আসন, 100 আসন পিআর পদ্ধতিতে এই 100 আসন নির্ধারণ করা হবে। এখানে অন্তত নির্বাচন কমিশনের জায়গা থেকে একটা সুনির্দিষ্ট বিধান করা যে আগামী পার্লামেন্টে প্রত্যেক দল থেকে অন্তত পক্ষে 20% নারী প্রার্থী দিতে হবে। আমরা গত 16টা বছর লড়াইটাই হয়েছে একটা জাতীয় নির্বাচনের জন্য, আর জাতীয় সংসদের নির্বাচনের জন্য। নিশ্চয়ই আমরা কোনো একটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা আন্দোলন করিনি। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকেই হবে জুলাই সনদ। সবসময় একমত হতে পারবো তা নয়, ক্ষেত্র বিশেষে একমত হওয়া যাবে, ক্ষেত্র বিশেষ হয়তো পারা যাবে না। যদি প্রয়োজন হয় যে একটি বিষয় আজকে আমরা নিষ্পত্তি করতে পারলাম না, আরেকটু আলোচনা করা দরকার। আমরা পরবর্তী দিনে বৈঠকের শুরুতে সেটা নিয়ে আমরা আলোচনা করে নেব। জানান, ঈদের পর জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় চূড়ান্ত হবে জুলাই সনদ। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। সামর্থ্য সীমিত, অথচ জুলাই অভ্যুত্থানের পর স্বাদ অসীম। ফেরানো যায়নি পাচার হওয়া টাকাও। রয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি। এমন প্রেক্ষাপটে কোনো বিপ্লবী বাজেট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, পুনর্বিবেচনা করা হবে কালো টাকা সাদা করার সুযোগ। দাবি করেন, বাজেট কিছু ক্ষেত্রে গতানুগতিক হলেও আগের পদাঙ্ক অনুসরণ করা হয়নি। জুলাই অভ্যুত্থানের পর প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী, বিপরীতে সামর্থ্য সীমিত। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতিও ভোগাচ্ছে ভালোই। আশা নিরাশার এমন দোলাচলে অর্থ উপদেষ্টা হাঁটলেন সতর্ক সংযত পদক্ষেপে। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অকপটেই স্বীকার করলেন সেই সীমাবদ্ধতা। বললেন, বর্তমান বাস্তবতায় বিপ্লবী বাজেট সম্ভব নয়। পপুলার ডিমান্ড একেবারে সবাই বলে এইভাবে করো, তা পলিসি এটা ডিফিকাল্ট। কারণ পপুলার ডিমান্ড তো যা জনগণের ডিমান্ড তো ডেফিনেটলি আমরা শ্রদ্ধা করবো, কিন্তু সেভাবে তো ঠিক প্র্যাকটিক্যাল পলিসি নেওয়াটা ডিফিকাল্ট হয়। অর্থ উপদেষ্টার দাবি, প্রবৃদ্ধি দেখানোর রেওয়াজ থেকে বের হয়ে এই সরকার চেয়েছে জনগণের কথা বলতে। সেই পথে তার দুশ্চিন্তার নাম অর্থ সংস্থান। বলেন, পাচার হওয়া টাকা কিছু উদ্ধার করা গেলে হাত পাততে হতো না উন্নয়ন সহযোগীদের কাছে। জানান, পুনর্বিবেচনা করা হবে কালো টাকা সাদা করার বিধান। দুইটা দিক আছে, একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা।
দুই দিকেই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলেছি কালো টাকা সাদা করা। সংবাদ সম্মেলনে গভর্নরের দাবি 6.5-এর নিচেও নামিয়ে আনা সম্ভব মূল্যস্ফীতি। আর বাণিজ্য উপদেষ্টার মন্তব্য, কোনো বিশেষ প্রতিষ্ঠান নয় বরং সবার কথা ভেবেই ঘোষিত হয়েছে এবারের বাজেট, যেখানে ঋণ নিয়ে ঋণ পরিশোধের দুষ্টু চক্র থেকে অন্তর্বর্তী সরকার বের হতে চেয়েছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। যতদিন পর্যন্ত এক্সচেঞ্জ রেটটাকে আমরা স্টেবিলাইজ করতে না পারতাম, আমাদের কিন্তু মূল্যস্ফীতির এগেন্সটে যে যুদ্ধ সেটা কিন্তু আমরা জিততে পারতাম না, কারণ বিদেশের জিনিসের দাম বাড়তো এবং সেটা প্রভাব আমাদের ডোমেস্টিক ইকোনমিতে মূল্যকে বাড়িয়ে দিত। যেটা আগে হতো যে একটা প্রাতিষ্ঠানিক বিভিন্ন দেন দরবারের মাধ্যমে নীতি তৈরি করা এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতি তৈরি করা, এখান থেকে যে উত্তরণ করা হয়েছে এটাই একটা গুণগত পরিবর্তন। ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সহযোগিতা ও সহানুভূতি চান অর্থ উপদেষ্টা। সমালোচনা করবেন একটু পজিটিভ কনস্ট্রাকটিভ ওয়েতে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। বাজেটে অপ্রদর্শিত আয়কে বৈধতা দেওয়ার বিধান রাখার কড়া সমালোচনা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেট পর্যালোচনায় সংস্থাটির দাবি, নতুনত্ব আনতে ব্যর্থ হয়েছেন অর্থ উপদেষ্টা। ঘোষিত বাজেটের বিভিন্ন সূচকের লক্ষ্য অর্জন নিয়েও সংশয় রয়েছে সংস্থাটির। ১.৫ দশকের রাজনৈতিক সরকারের বাজেট প্রথা ভেঙে এবার ভিন্ন প্রেক্ষাপটে বাজেট দিলেন অর্থ উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আসা এই সরকারের কাছে তাই সাধারণ মানুষের প্রত্যাশাও ছিল আলাদা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নেয়া প্রশ্নবিদ্ধ উদ্যোগ সমালোচনার খোরাক জুগিয়েছে নানা মহলে, যেমন কর দিয়ে অবৈধ অর্থ বৈধ করার সুযোগ। বাজেটের পরদিন নিয়ম মেনে প্রতিক্রিয়া জানানো গবেষণা সংস্থা সিপিডিও প্রশ্ন তুলল একই বিষয়ে। বলা হয়, টাকা সাদা করার সুযোগ রেখে অনৈতিক কাজ করেছে সরকার, যা জুলাই বিপ্লবের সাথে সরাসরি সাংঘর্ষিক। বৈষম্যবিহীন স্পিরিটের সাথে বাজেটারি পদক্ষেপগুলো কিন্তু সাযুজ্যপূর্ণ নয়, এবং আমরা আশা করি যে মাননীয় অর্থ উপদেষ্টা বাজেটের প্রস্তাবনাগুলি আবার বিবেচনা করে সেটা মানুষকেন্দ্রিক জনমুখী করবেন। অপ্রদর্শিত অর্থ অর্থাৎ যেটাকে আমরা কালো টাকা বলে থাকি, কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। বাজেটে বিভিন্ন খাতে দেয়া বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে সিপিডি জানায়, নতুনত্ব আনতে ব্যর্থ হয়েছেন অর্থ উপদেষ্টা। সমালোচনা করা হয় গুরুত্বপূর্ণ খাতগুলোতে পর্যাপ্ত অর্থ না বাড়ানোর। এ সময় চলমান অর্থনৈতিক বাস্তবতায় মূল্যস্ফীতি প্রবৃদ্ধি ও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও সন্দেহ প্রকাশ করেন বক্তারা। সামষ্টিক অর্থনৈতিক সূচক অর্জন করাটা কঠিন হবে বলে জানান সিপিডির নির্বাহী পরিচালক। বাজেটের সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনকও বটে। যারা নাকি বেকার আছেন বা যারা নাকি প্রশিক্ষণে শিক্ষায় কর্মজগতে নেই, তাদের জন্য যে সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট যে কর্মসূচি, সেটা কিন্তু আমরা দেখিনি। সামগ্রিকভাবে যে এই যে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো রয়েছে বিভিন্ন খাতে, এবং এই চ্যালেঞ্জগুলি কিন্তু অনেক হোলিস্টিক্যালি দেখার প্রয়োজন হয়ে রয়েছে, শুধুমাত্র খণ্ডিতভাবে বিভিন্ন জায়গায় বরাদ্দ বাড়িয়ে বা কমিয়ে না। সামগ্রিক যে উদ্দেশ্যটা দেওয়া হয়েছে বাজেটের মূল উদ্দেশ্য, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা নয়। তবে সীমিত সম্পদের মধ্যেও প্রশংসা করা হয় জ্বালানি সরবরাহ বাড়াতে বাড়তি বরাদ্দ দেয়ার। 25,000 টাকা সেটা যদি বাড়ে 7%-এর মতো। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হট কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। রাজধানীর ইসিবি চত্বর থেকে মানিকদি, বাইগারটেক ও বাউনিয়া বাজার হয়ে জসিমউদ্দিন পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। খানাখন্দ ও জলাবদ্ধ সড়কে যানবাহন উল্টে হরহামেশাই ঘটে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়লেও এ নিয়ে মাথা ব্যথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। খানাখন্দে ভরা এই রাস্তাটি রাজধানীর মানিকদি থেকে উত্তরার জসিমউদ্দিন পর্যন্ত। দীর্ঘদিন সংস্কারের অভাবে প্রায় ৬ কিলোমিটার জুড়ে এমন বেহাল দশা। ভাঙাচোরা রাস্তায় ভোগান্তির শেষ নেই মানিকদি, বাইগারটেক ও বাউনিয়ার বাসিন্দাদের। দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে তলিয়ে যায় সামান্য বৃষ্টিতেই, ফলে স্কুলগামী শিক্ষার্থী কিংবা রোগী চলাচলে দুর্ভোগ নিত্যদিনের। একটু বেশি বৃষ্টি হলেই এটা মানে আর রাস্তাঘাটটা চলাচলে পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ে। শুকনোর মৌসুমে ধুলা আর অন্ধকার হয়ে যায়, রাস্তা দিয়ে চলাফেরার মতো কোনো থাকে না। যাত্রী গাড়িতে ওটাই মানুষের অনেক রকম সমস্যা হয়, গাড়ি কাইট হয়ে যায়, উল্টে হয়ে যায়। 30-40 বছরের উপরে এটা দিয়ে আমরা কষ্ট করতেছি, কিন্তু এখন পর্যন্ত এই রাস্তাটা ঠিক হলো না। বছরের পর বছর এমন এলাকার মানুষের কষ্ট যেন দেখার কেউ নেই। স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় এ বিষয়ে নজর নেই উত্তর সিটি কর্পোরেশনের। 15 নম্বর ওয়ার্ডের সচিব জানান সীমাবদ্ধতার কথা। কাউন্সিলররা যে কাজগুলো করতে পারতো, এখন কাউন্সিলররা নাই বিদায় কি আমরা এখন বর্তমানে ওয়ার্ডের হর্তাকর্তা, কিন্তু আমাদের কিন্তু সব ওয়ার্ডের সকল কাজের এখতিয়ার প্রদান করা হয় নাই। যেমনটা জনদুর্ভোগ নিরসনের জন্য যেই রোড কাটিং কিংবা রাস্তাঘাটের যে পুনর্ব্যবস্থা করা বা এটা ঠিকঠাক করা, সংস্কার করা, এই সংস্কার করা কাজগুলো কিন্তু সরাসরি আমাদের এখতিয়ারে না। স্থানীয়রা জানান মানিকদি সহ আশপাশের এলাকায় প্রায় 4 লাখ মানুষের বাস। দুর্ভোগ থেকে বাঁচতে শিগগির রাস্তা মেরামতের দাবি তাদের। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। ভারত থেকে পুশিন ঠেকানো সম্ভব না এমন অসহায় স্বীকারোক্তি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, এই ইস্যুতে আবারও দিল্লিকে চিঠি দেবে ঢাকা। পাক ভারত যুদ্ধের পর থেকে হঠাৎ করেই শুরু হয় বাংলাদেশ সীমান্তে পুশিন। ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে, এ পর্যন্ত বাংলাদেশে পাঠানো হয়েছে অন্তত 2000 মানুষকে। এ নিয়ে দিল্লিকে চিঠি দেওয়া হলেও বরাবর মতোই লাভ হয়নি কিছুই। এমনই প্রেক্ষাপটে পররাষ্ট্র উপদেষ্টার অসহায় জবাব, ভারত থেকে পুশিন ঠেকানো সম্ভব না, তবে আবারও চিঠি শুরু করবে বাংলাদেশ। পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুজ নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল একটা চিঠিও আমরা দেবো এই বিষয়ে, যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে জিনিসটা হোক। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলোচনায় ঘুরে ফিরে উঠে এলো ভারত ইস্যু ও শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ। উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রীকে ফেরাতে এখনো ঢাকা চাওয়ার জবাব দেয়নি দিল্লি। বলেন, প্রয়োজনে আরেক দফা চিঠি পাঠাবে বাংলাদেশ। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। আমরা এখনো দিইনি, এটুকু আমি বলতে পারি। আরেকটি পত্র দিইনি, তবে প্রয়োজন হলে অবশ্যই দেওয়া হবে। এ সময় ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেন তৌহিদ হোসেন। যেটা দেখতে পেয়েছি সেটা হলো যে এটা একটা সাপে বর হয়েছে আমাদের, তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে, আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আজ মিনায় থাকবেন হাজিরা, কাল রওনা হবেন আরাফাতের ময়দানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান। পাপ মুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে পবিত্র হজ পালন করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসল্লি। জিলহজ মাসের চাঁদ দেখার পর 4 জুন থেকে হজের আনুষ্ঠানিকতার ঘোষণা দেয় সৌদি আরবের সর্বোচ্চ আদালত। নিয়ম অনুযায়ী আজ ইহরাম বেঁধে সারাদিন মিনায় অবস্থান করবেন হাজিরা। সেখানে হাজিদের জন্য স্থাপন করা হয়েছে আলাদা আলাদা তাঁবু। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে মিনা থেকে ট্রেন, বাস ও পায়ে হেঁটে প্রায় 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। এ সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান।
এখানে অবস্থান করে তিলাওয়াত, জিকির, নামাজ, খুতবা শোনা সহ ইবাদত বন্দিগির মধ্য দিয়ে শেষ হবে হজের মূল কার্যক্রম। হাজিদের উদ্দেশ্যে মসজিদের নামিরা থেকে খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমায়দ। বাংলা সহ ৩৪ ভাষায় অনুবাদ করা হবে এবারের খুতবা। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। সেখানে আদায় করবেন মাগরিব ও ইশার নামাজ। প্রতীকী শয়তানকে লক্ষ্য করে নিক্ষেপ করার জন্য সংগ্রহ করবেন নুড়ি ও পাথর। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটাবেন হজ যাত্রীরা। ফজরের নামাজ পড়ে আবারও চলে যাবেন তাবুর শহর মিনায়। সেখান থেকে আবার পবিত্র মক্কায় বিদায় তাওয়াফ করে নিজ নিজ দেশে ফিরবেন মুসল্লিরা। এবারের হজ ব্যবস্থাপনায় ৪০টির বেশি সরকারি সংস্থা এবং ২.৫ লাখ কর্মকর্তা কর্মচারী মোতায়েন করেছে সৌদি প্রশাসন। হজের সময় অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ না করতে বাড়ানো হয়েছে ড্রোন নজরদারি ও তল্লাশি। গরমের ঝুঁকি মোকাবেলায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। মিলা খন্দকার, চ্যানেল 24। সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন।